ধর্ষকের শাস্তির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। উত্তরায় জুলাই অগস্ট গণহত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। নিলামে বিক্রি হয়নি সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ি, দ্বিতীয়বার হবে নিলাম, দ্রুত সিদ্ধান্ত জানাবে চট্টগ্রাম কাস্টমস। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে পর্দা নামছে আজ। দুবাইয়ে ভারত নিউজিল্যান্ড মহারণ দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজু ভাস্কর্য ও আশপাশের এলাকায় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। রাত 1:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাগুরায় 8 বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে ব্যর্থতার জেরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করার এক দফা ঘোষণা করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, ধর্ষণের প্রতিবাদী শিক্ষার্থীদের সমাবেশ হয়েছে, রাত থেকেই উত্তাল আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে। তো এখানে আসলে প্রতিবাদে কিন্তু উত্তাল অবস্থায় অবস্থান নিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগেই কিন্তু জনপ্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের জনপ্রশাসন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে এবং তারা যে ঘোষণা দিয়েছেন যে এ পর্যন্ত যে ধর্ষণের মতো ঘটনা সংঘটিত হয়েছে এবং নারীদের নিপীড়নের মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি বিচার না করা হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য তারা তাদের ক্লাসে বর্জন করবে। তো এই মুহূর্তে কিন্তু পদার্থবিজ্ঞানের সাধারণ পদার্থবিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞানের কিন্তু শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। তা আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, দাবি হচ্ছে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি চাই, এছাড়া কোনো আদার শাস্তি নাই। প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি দিতেই হবে। আচ্ছা, আমাদের দেশের প্রচলিত আইনে কিন্তু ধর্ষণের যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু খুবই দুর্বল। তো আসলে যার জন্য কিন্তু ধর্ষণের মতো ঘটনা এবং নারী নিপীড়নের মতো ঘটনা কিন্তু বাড়ছেই। তো যে একটি পাকাপোক্ত আইন প্রণয়নের কতটুকু দাবি? ব্যাপার হচ্ছে একটা আইন যেহেতু দুর্বল, সেটা জনগণ সবাই জানতেছে যে এটা দুর্বল, সেহেতু ওইটার ক্ষেত্রে মানে স্ট্রং একটা আইন আনতে হবে। এবং আইন একটাই, সেটা হচ্ছে ধর্ষকের মানে কোনো কারণ মানে কোনো অনতি বিলম্বে ফাঁসি হইতে হবে, এছাড়া অন্য কোনো আদার্স কিছু নাই। কারণ ধর্ষকদের বিরুদ্ধে কিন্তু এই যে মানে যাবজ্জীবন কারাদণ্ড হোক আর যাই হোক, ঠিকই কিন্তু মানে জামিন হচ্ছে, এদের জামিন হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে জামিন কিভাবে একটা ধর্ষকের শাস্তি হয়, জামিনে কিভাবে মানে একটা ধর্ষক পার পেয়ে যায়। জেরিন, আসলে এই শিক্ষার্থী যেমনটি বলছিলেন যে বিশেষ করে আজকে যারা আন্দোলনে নেমেছেন তারা কিন্তু অধিকাংশ নারী শিক্ষার্থী এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর শিক্ষার্থীরাও রয়েছে। এবং আরেকটি ব্যাপার যে দেশের যে প্রচলিত আইন, সেই প্রচলিত আইনে ধর্ষণের আসলে বিচার প্রক্রিয়া অনেক ফাঁক রয়েছে। বিশেষ করে যে যারা ধর্ষক তাদের জামিন হচ্ছে, তো এই বিষয়টি নিয়ে তারা বিস্মিত। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সবশেষ পরিস্থিতি। জেরিন, মনির, আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় 4 জনকে আসামি করে মামলা হয়েছে, তাদের গ্রেফতারও করা হয়েছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার হয়েছে।
মাগুরা ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এই আদেশ দেন। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানান। আদালত এ বিষয়ে আজকেই আদেশ দেবেন বলে জানান আইনজীবী। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা এজাহারভুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিশু আসিয়ার ধর্ষণকারীদের বিচারের দাবিতে উত্তাল মাগুরা শহর। এদিকে বেলা 11টায় মাগুরা হোসেন শহীদ সরওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাগুরা জেলা জজ কোর্টের প্রধান গেটে অবস্থান করছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে জানাতে মাগুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শিশু ধর্ষণের ঘটনায় সবশেষ কি তথ্য আছে? পরিবার এবং এলাকাবাসী আপনাকে কি এলাকাবাসীর বক্তব্য কি আমাদেরকে জানাবেন? আর একটা ব্যাপার কামরুল, পুলিশের সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা? দায়রা জজের একদম মেন ফটকে এখানে সকাল 12টার সময় থেকে এই বিক্ষুব্ধ জনতা এবং বিভিন্ন শিক্ষার্থীরা অবস্থান বিক্ষোভ করছেন। ধর্ষণকারীদের সর্বত্র দণ্ড তারা কামনা করছেন এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য শেষ করতে হবে। তাদের দাবি হলো এটা, তারা বলছে ঢাকা থেকে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে এই বিচারটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচার দ্রুত শেষ হবে এই দাবিতে। এর মধ্যে আমাদের এই মেজর শাফিনের নেতৃত্বে তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং এখান থেকে তাদেরকে ওঠানোর চেষ্টা করেছে, কিন্তু ছাত্ররা তাদের অবস্থা অনড় রয়েছে, এখান থেকে তারা কোনোভাবেই উঠবেন না। নামাজের যখন আজান হয়, আজানে তারা কর্মসূচি বিরোধ দেখেছে যে করবো। এরপর আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম যে তারা কি এই মামলা আজকে আদালতে তাদের কোনো রিমান্ডের আছে কিনা। তারা বলেছে আমরা রিমান্ডের আবেদন করি। সকাল 12টায় আদালত শুনানির কথা ছিল, কিন্তু এই বিক্ষোভের কারণে আদালত ঘন্টায় পিছাতে এখনো পর্যন্ত এই শুনানিটা হয়নি, যার কারণে রিমান্ড বা কয়দিন হলো এটা এখন পরিষ্কার হয়নি। আমি আরো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বিক্ষোভ পরিস্থিতি যে আদালত চত্বরে যে একদম সেনাবাহিনীর যে অবস্থানটা এখনো সেটা একটু দেখানোর চেষ্টা করছি যে এই ইয়েটা জি একটু প্লিজ এই অবস্থানটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটাতেই একদম ব্লক করে এই মেন গেট থাকে। এখন যেটা আছে এই যে সেনাবাহিনীর অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর অবস্থান রয়েছে, ছাত্ররা পাশে অবস্থান করছে। ঠিক নামাজের পরেই আবার এই জায়গাটা ব্লক করে তারা এখানে অবস্থান নেবেন বলে আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ। উত্তরায় জুলাই অগস্ট গণহত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরার পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার পরে আসামিদের কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশিরউদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মুশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ আলী ও ওমর আলী। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক 24 এমপির 24টি বিলাসবহুল গাড়ি সহ 44টি গাড়ি নিলামে উঠলেও বিক্রি হয়নি, তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে গাড়িগুলো। তবে সে বিষয়ে এখনও দিনক্ষণ নির্ধারণ করেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের 24টি সহ মোট 44টি গাড়ির নিলাম প্রক্রিয়া গত 27 জানুয়ারি শুরু হয়। দরপত্র জমা কার্যক্রম চলে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। 19টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন আমদানিকারকরা। বাকি গাড়িগুলো নিয়ে প্রথম নিলাম হয়েছে, কিন্তু 60% মূল্য না পাওয়ায় বিক্রি করা হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে। যেহেতু আমাদের প্রথম নিলাম গিয়েছে, প্রথম নিলাম যদি আমরা 60% না পাই সেক্ষেত্রে বিক্রির কোনো সুযোগ থাকে না। এটা নিলামের যে মিটিং আছে, নিলাম যে কমিটি আছে, সেই কমিটির সদস্যরা যাচাই বাছাই করে দেখবে 60% কভার করছে কিনা। যদি না হয় তাহলে আমরা পরবর্তী দ্বিতীয় নিলামে যাবো। এটা তবে অকশনে নির্ধারিত মূল্য না পাওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। অকশনের এই বেড়াজাল থেকে আমরা বেরোতে পারছি না। প্রথম হচ্ছে অকশনে প্রথমে যাওয়ার পরে নির্ধারিত মূল্য পাওয়া যায় না, সেটা আবার করতে হয়। বন্দর সচিব জানান, মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইস সমস্যার সমাধানে কাস্টমসের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমরা কাস্টমসের সাথে নিয়মিত সমন্বয় করছি, ওনারাও চেষ্টা করছেন। কয়েকটা অকশন পরপর হয়েছে, আরও সামনে হবে। তো আমরা দেখি, আমরা পজিটিভলি আশা করছি যে এই মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইজের এই সমস্যা সমাধান হয়ে একটা পর্যায়ে আসবে। সংসদ সদস্যদের গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের, যার প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 9,67,00,000 টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরে পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় মাঠে নামছে নিউজিল্যান্ড ও ভারত। এবার ট্রফি পেলে দুদলই গড়বে রেকর্ড। আসরে এর আগে দুবাইয়ে মাঠে নিউজিল্যান্ডকে হারালেও এবারে তাদেরকে সহজভাবে নিচ্ছে না ভারত। অন্যদিকে ব্ল্যাক ক্যাপসরাও সেই পরাজয় থেকে নিয়েছে শিক্ষা। বাকিটা জানাচ্ছেন মুদাসির আলী। আইসিসির ওয়ানডে ফরম্যাটে এর আগে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ জিতলেও শিরোপা লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে কপাল পুড়ে ভারতের। এবার 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত অপরাজিত রোহিত কোহলিরা, বাকি শুধু ট্রফি জেতা প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 2023-এর দুঃখ ঘুচিয়ে ট্রফি ঘরে তোলার স্নায়বিক চাপ আছে ম্যান ইন ব্লুদের। যদিও আসর শুরু থেকেই দুবাইয়ের মাঠে খেলে আসছে রোহিত বাহিনী। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোরও অভিজ্ঞতা আছে তাদের। সব মিলিয়ে দুবাইয়ের পিচটির সঙ্গে এক ধরনের মানানসই এবং অভিজ্ঞ হয়ে গেছে ম্যান ইন ব্লুরা। সহ অধিনায়ক শুভমান গিলের কথাতে উঠে আসে সে কথা। Irrespective of the weather, the wicket is going to be similar to what we've been playing on, and I think we as a team have got a good idea of how to play on those kind of wickets and how to bowl on those kind of a wicket. এদিকে নিউজিল্যান্ডও অবগত আছে দুবাইয়ের উইকেটে কিভাবে খেলতে হয়। পাশাপাশি স্কোয়াড সম্পর্কে ধারণা থাকা এবার ঘুরে দাঁড়াতে চায় ব্ল্যাক ক্যাপসরা, এমনটাই জানালেন কিউই কাপ্তান মিচেল স্যান্টনার। They understand these conditions pretty well, but you know I think we've also been playing decent. Admittedly, obviously slightly different conditions, but I think obviously having the run against India here a few days ago will definitely help us out understanding the conditions a little bit better. ভারতের সামনে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি ছোঁয়ার রেকর্ড এটি। এ পর্যন্ত অজিদের পাশাপাশি সর্বোচ্চ দুবার চ্যাম্পিয়ন হবার গৌরব আছে তাদের। অন্যদিকে ভারতকে কাঁদিয়ে দুবার চ্যাম্পিয়ন হতে চায় নিউজিল্যান্ড। চোটের কারণে নিউজিল্যান্ডে পেসার ম্যাট হেনরির খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে বরুণ চক্রবর্তীর ঘূর্ণি কিন্তু কাঁপন ধরাতে পারে কিউইদের। আবার বিরাট কোহলির সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইলকে টপকে যাবার রেকর্ড। এর জন্য দরকার কোহলির আর মাত্র 46 রান। 2000 সালে ভারতকে কাঁদিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ছয় নিউজিল্যান্ড। আবার ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত 11 বারের মুখোমুখিতে 5 বার করে জয় রয়েছে দু দলের, এক ম্যাচ পরিত্যক্ত। এখন দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের শেষ হাসিটা কে হাসে। মুদাসির আলী, মোহনা সংবাদ। চাঁদপুরে গ্যাস সংযোগ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। ভোরে শহরের কোরালিয়া এলাকায় একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কেউ 50 ভাগ, কেউ বা 60 ভাগ পড়ে গেছেন। অন্যদিকে 2 জন চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসক জানান চিকিৎসাধীন 2 জনের 20 ভাগ পড়ে গেছে। এখন কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
সব রকম সুবিধা বঞ্চিত চট্টগ্রামের মিরসরাইয়ের আজিজনগরের বাসিন্দারা। প্রায় 500 মানুষের সুপেয় পানির জন্য রয়েছে একটি মাত্র টিউবওয়েল। নেই কোনো পাকা সড়ক, নেই বিদ্যুৎ, মোমবাতি ও হ্যারিকেন জ্বালিয়েই করতে হয় সব কাজ। কেউ অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। কামরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। চট্টগ্রামের মিরসরাইয়ের আজিজনগরে বছর জুড়েই থাকে পানির সংকট। বিগত 40 বছরেও পাকা হয়নি কোনো সড়ক, নেই বিদ্যুৎ ব্যবস্থা। ঝড় বৃষ্টি হলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। ডেলিভারি কেস কিংবা কেউ অসুস্থ হলে নেওয়া যায় না ডাক্তারের কাছে। এমনকি এ অঞ্চলে ভালো বিয়ের প্রস্তাবও নাকি আসে না। বৃষ্টি মাটির সিঁড়ি পেরিয়ে প্রায় 30 ফুট নিচে গিয়ে এভাবে পানির ব্যবস্থা করতে হয় এখানকার বাসিন্দাদের। সকাল 6টা থেকেই সিরিয়াল ধরে সবাই পানি সংগ্রহ করেন। তাতে কতটা কষ্ট হয় তা শুধু ভুক্তভোগীরাই জানে। বিয়ের পরে আমি নাস্তা কিছু বানাতে পারছি। হানি লেতে বহুত কষ্ট জানা হারুবার দিনে গরু দোকান আছে, ছেলে মেয়ে আছে, গাড়ি নাই, কল নাই, আমরা কি করি চলি। একটু একটু পানি উঠে, তার মধ্যে এখন হয়তো মাঘ মাস খাইতে পারবো, ফুসফাসের মধ্যে পানিটা বন্ধ হয়ে যায়। ভালো কোনো রাস্তা না থাকায় প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। 3 কিলোমিটার দূরে রয়েছে একটি বিদ্যালয়, সেখানেই পড়তে যান এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু রাত হলেই পড়াশোনা করতে হয় কুপির আলোয়। আমরা এই আজিজনগরবাসী যা প্রায় 40 বছর এখানে বসত করতেছি। এই রাস্তাটা এখনো সংস্কার হয় নাই। ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না। অনেক সময় রোগীগুলো অসুস্থ হয়, রাত বিরাত গাড়ি নিয়ে আসতে পারে না। অনেক চিন্তিত ড্রাইভারকে ফোন দিয়ে যে আমাদেরকে একটু আজিজনগর থেকে আসে নিয়ে যাও। ড্রাইভার বলে আজিজনগর গাড়ি যাবে না, আপনারা হাঁটি আসেন। গভীর নলকূপ ও রাস্তার বিষয়ে চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান হবে বললেন এই কর্মকর্তা। পানির সুপেয় পানির কষ্ট করছে জনগণ, এই বিষয়টা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলে ইতিমধ্যে আমার করার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার উন্নয়ন সহ বিদ্যুৎ ও নলকূপ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, আশা গ্রামবাসীর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ প্রদেশের সঙ্গে সংঘর্ষে গেল 2 দিনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনে 25-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে 40 জন। অন্যদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 মরদেহ উদ্ধার করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল 3 দিনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ সম্প্রদায়ের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুদ্ধবিরতি তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ নিহতের সংখ্যা উন্নীত হয়েছে 25 জনে, আহত হয়েছেন 40 জন। এ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। এরই মধ্যে উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,450-এ দাঁড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে ইরানকে আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানোর পর শনিবার এ কথা বলেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। ধর্ষকের শাস্তির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। উত্তরায় জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। নিলামেও বিক্রি হয়নি সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ি, দ্বিতীয়বার হবে নিলাম, দ্রুত সিদ্ধান্ত জানাবে চট্টগ্রাম কাস্টমস। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসরে পর্দা নামছে আজ। দুবাইয়ে ভারত নিউজিল্যান্ড মহারণ দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।
দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য